শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার হাদির দাফন শেষে শাহবাগে এসে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। অন্যথায় ২৪ ঘন্টা পর আবারও শাহবাগে জড়ো হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে একজন নয়, বরং একটি সংঘবদ্ধ খুনি চক্র জড়িত। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা শেষে এভাবেই মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় হাজার হাজার মানুষ। সবার চোখে মুখে হাদিকে চিরবিদায় জানানোর শোক, কণ্ঠে হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী স্লোগান। সময় যত বাড়তে থাকে মানুষের উপস্থিতি তত বাড়ে, জনসমুদ্রে পরিণত হয় গোটা শাহবাগ। সবার একটাই দাবি, অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এটা কতটা কষ্টের ভাষায় প্রকাশ করার মতো না। তো এরকম যে গেছি আমরা হারাইছি, এটা ফিরে আসার মতো না, আর আমরা জীবনে তাকে পাবো না। একজন হাদি মারা গেছে, তো শত শত হাদি বাংলাদেশে তৈরি হয়েছে। বাংলার মাটিতে আর কোনো বিচার হোক বা না হোক, অন্তত হাদির বিচারটা আপনার বাংলার জনগণ যেন দেখতে পারে, এটা আমরা নিশ্চিত করতে চাই। বাংলাদেশে বর্তমান বর্ডার গাড়ি এমন একটা দুর্বলতা যে যারা খুন করছে, খুন করে তারা বর্ডার ক্রস করে চলে যায়। আমাদের প্রশাসনের ব্যর্থতা রয়েছে, সরকারের ব্যর্থতা রয়েছে। এরই মধ্যে হাদির দাফন শেষ করে শাহবাগে আন্দোলনে যুক্ত হয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে একজন নয়, জড়িত সংঘবদ্ধ খুনি চক্র। আমাদের ভাইয়ের জীবন দিতেই থাকবে, নিরাপত্তা কি বুলেটে মস্তিষ্কে পুরোপুরি যাইতেই থাকবে। যদি নাই চাই, তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে। সুশীলতা মারানোর আর কোনো সময় নাই। প্রিয় ভাইয়েরা, আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায়, এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে, তার জন্য এই ছোট সবগুলো সাথে সাজাইছে। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে, এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না, কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে, সেইটা তারা খারাপ হচ্ছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে, জজবার প্রাণ হয়ে। সুতরাং ওরে যদি মারা যায়, তাইলেই মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। যারা এই ধরনের কথা চিন্তা করেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। হাদিকে গুলি করে হত্যার ঘটনায় বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করেন জাবের। হুঁশিয়ারি দেন, অপরাধীদের গ্রেপ্তার না হলে আবারও শাহবাগে জড়ো হবেন তারা। আমাদের প্রথম দাবি হচ্ছে খুনিদের গ্রেপ্তার করা, এরপর সব আলাপ। মানে আলাপ শুরু হবে খুনিদের গ্রেপ্তারের মধ্যে দিয়ে, এর আগে কোনো আলাপ চলবে না। ভাইরা, আজকে আমরা তো অবশ্যই সার্বক্ষণিক এখানে থাকবো বা আছি, তো আপনাদেরকে একটু রেস্ট দিতে চাই। আপনারা আজকের জন্য বাসায় যান। আমরা আগামীকাল ৫টা ১৫-র মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে, আমরা আবার এখানে আসবো। কি আপনারা আসবেন না? অনেক চার্জ আর কোনো চার্জ চলবে না। শহীদের রক্তের সাথে আমরা আর কোনো গাদ্দারি হইতে দিব না। আগামী ২৪ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া না গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীকে পদত্যাগ করতে হবে বলেও জানান আন্দোলনকারীরা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। চোখের জলে সহযোদ্ধাকে বিদায় জানালেন পরিবারের সদস্য, সহপাঠী ও সহযোদ্ধারা। শহীদ ওসমান হাদিকে যথাযথ মর্যাদা দিতেই জাতীয় কবির পাশে সমাহিত করা হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। এই মহান বাণীতে উজ্জীবিত হয়ে ইনসাফের রাজনীতির স্বপ্ন দেখা শরীফ ওসমান হাদি শায়িত হলেন জাতীয় কবির পাশেই।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বেলা 3:30টায় চোখের জলে এ জুলাই যোদ্ধাকে সমাহিত করেন পরিবারের সদস্য ও সহপাঠীরা। ইনসাফ ভিত্তিক রাজনীতির স্বপ্ন দেখা শহীদ ওসমান হাদির কবর ছুঁয়ে তার স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। ওসমান হাদি ভাই যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের জন্য তিনি শহীদ হয়েছেন। সেই সোনার বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন আমরা গঠন করতে পারি। আজকের জানাজার নামাজ থেকে আমরা সেই শপথই গ্রহণ করছি। আজকে একজন হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড শহীদ করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আপনারা দেখছেন যে পুরো হাদি ভাইকে ওন করতেছে। হাদি ভাই একজন ব্যক্তি না, তিনি একটি চরিত্র, তিনি একটি স্বপ্ন, এবং তিনি একটি জাগরণ, তিনি একটি বিপ্লব। আজকে তার জানাজায় লাখো কোটি মানুষ যেভাবে জমায়েত হয়েছে এবং সবাই শপথ নিয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি বিতাড়িত করবে। জাতীয় কবির পাশে সমাহিত করায় ওসমান হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কবরস্থানে সমাধিতে খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষের স্থান হয়। আপনারা সেটি জানেন, শেষবার 2012 সালে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের একজন শ্রদ্ধেয় সহকর্মীর জন্য। এর আগে 1981 সালে এরকম সিদ্ধান্ত হয়েছিল। এবার এই কবরস্থানে তাকে স্থান দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ এক সভায় শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করার সম্মতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। হারিয়ে না গিয়ে শরীফ ওসমান হাদি যুগ যুগ ধরে জাতির বুকে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনে শহীদ হাদির জানাজায় একথা বলেন তিনি। এ সময় হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে তার পরিবার ও সহযোদ্ধারা। নইলে রোববারের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করা হয়। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। এভাবেই সন্তানকে নিয়ে এক বাবার আগমন জাতীয় সংসদ ভবনে। উদ্দেশ্য শহীদ শরীফ ওসমান হাদির সম্পর্কে জানানো। এমন লাখো মানুষ অংশ নেয় আধিপত্য বিরোধী নেতা ওসমান হাদির জানাজায়। অংশ নেয় জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতারা। তাকে শ্রদ্ধা জানান বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলের নেতারা। ওসমান হাদির জানাজায় অংশ নেন 3 বাহিনীর প্রধান ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সবশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেন সেখানে। জানাজার আগে ওসমান হাদির জীবন বৃত্তান্ত তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। জান দেব কিন্তু জুলাই দেব না, এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম, খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। এ সময় হাদির হত্যাকারীদের বিচারের দাবি জানান তার বড় ভাই। আর রবিবারের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করে ইনকিলাব মঞ্চ। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনরমাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে, এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। পরে বক্তব্য দেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, হাদিকে ভুলে যাওয়া যাবে না বলেই মনের মণিকোঠায় সবসময় থাকবে তার স্মৃতি। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। জানাজা শেষে শহীদকে বহন করে নিয়ে যায় লাশবাহী ফ্রিজিং গাড়ি। এ সময় জনতার ভালোবাসায় সিক্ত হন বিপ্লবী হাদি। লাখো জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শহীদ ওসমান হাদির জানাজা। সবাই তার জন্য কাঁদলেন, যেমনটা তিনি চেয়েছিলেন। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে থাকবেন বলে বিশ্বাস এই অংশগ্রহণকারী জনতার। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ঐতিহাসিক জনস্রোতের মাধ্যমে বিদায় জানানো হয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম সৈনিক শরীফ ওসমান হাদিকে। জাতীয় সংসদ ভবনের সামনে সকল মত ও পথের মানুষ বিদায় জানান তাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর প্রতিটি সড়কেই ছিল সাধারণ মানুষের মিছিল। বিস্তারিত সুফিয়ান ফারাবির রিপোর্টে। এই জনস্রোত মানুষের মিছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে। সকল মত ও পথের মানুষের গন্তব্য শরীফ ওসমান হাদির জানাজায়। সকাল থেকেই উপচে পড়া ভিড় নামে নগরীর প্রতিটি সড়কে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা গণপরিবহনের ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। ফলে পায়ে হেঁটে জাতীয় সংসদের দিকে যাত্রা করেন হাদির ভক্ত অনুসারীরা। নগরীর প্রতিটি সড়কের মানুষের মিছিল জড়ো হয় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যের পরেও সবশেষে জানাজায় অংশ নিতে পারাটা আত্মতৃপ্তির, এমনটাই জানা যায় অংশ নিতে আসা মানুষদের ভাষ্যে। আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই হাদির চোখে। হাদি যেইভাবে বাংলাদেশকে দেখেছে, হাদি যেইভাবে বাংলাদেশকে চিনেছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে যেইভাবে একাট্ট হয়ে দাঁড়িয়ে লড়াই করেছে, আমরা তার চোখে আমরা দেশকে দেখতে চাই। ওসমান হাদির মতো ছিল আমাদের দেশে আল্লাহ তাআলা পয়দা করে দিক, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে নিজের জীবনকে ডাজন্ট কেয়ার। এবং মৌমাছিকে ঢেল মারলে যেরকম ভুল করে, তারা সেই ভুল করছে। এবং আমরা সব সময় এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। এবং হাদি ভাই আমাদের যা শিখিয়েছে, আমাদের যে শক্তি সঞ্চয় করছে, সেটা নিয়ে আমরা বাঁচবো। আমার বাড়ি সিলেট, নরসিংদী গোরাশাল থেকে আসছি হাদি ভাই জানাজার জন্য। হাদির জানাজায় অংশ নিতে আসা মানুষের সংখ্যা কত তা একেবারেই অজানা। তবে নিকট অতীতে এত জনসমাগম দেখেনি দেশের মানুষ। জানাজা থেকে আপসহীনতার প্রতিশ্রুতি নিয়ে বাড়ি ফিরেছেন সাধারণ মানুষ। যুগে যুগে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়ে যেতে পারি, এই দাবি আমি সকলকেই জানাই। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের হাদি থাকবে। আমাদের ষড়যন্ত্র যারা করেছে বা আমাদের হাদি ভাইকে যারা মেরেছে, আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। ঠিক হয়ে গেছে তরুণরা কিভাবে আগামীতে বাংলাদেশ গড়বে। আমরা এক হাদি ভাই চলে যাওয়া তো আমরা ভেঙে যাই নাই, এখানে লক্ষ হাদি তৈরি করে দিয়ে গেছে। সবার কণ্ঠে বিপ্লবী সুর, বলবীর চির উন্নত মমশির। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। কেউ রিকশা, কেউ আবার গাদাগাদি করে বাসে। যে কিছুই পাননি সে রওনা দিয়েছিলেন পায়ে হেঁটেই। মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা ঘিরে এমন চিত্রই ছিল রাজধানী জুড়ে। ঢাকার বাইরের অনেক মানুষও রাজধানীতে এসেছিলেন শুধু জানাজায় অংশ নিতে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। লাখো জনতা শুধু একজন মানুষকে ঘিরে। ফার্মগেট থেকে শাহবাগের এ জনস্রোত বলে দিচ্ছিল মানুষটি চলে গেলেও ছাড়িয়ে গেছেন সবাইকে। তাই তো মানিক মিয়া এভিনিউয়ে জানাজায় অংশ নিয়ে ফেরার পথে সবার মুখেই একই স্লোগান। হাদির জানাজায় অংশ নিতে যাওয়ার দৃশ্যও ছিল অভূতপূর্ব। কেউ রিকশায়, কেউ গাদাগাদি করে বাসে, অনেককেই দেখা যায় হেঁটেই রওনা দেন মানিক মিয়ার দিকে। পুরো রাজধানীতে তাই তো বাসের হেল্পার যাত্রীরা ডাকছেন জানাজা জানাজা বলে। জানাজায় পুরানা ঢাকা, না 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 না, আমরা ওসমান হাদির জন্য অনেক দূর থেকে আসছি, ডেমরা কাজলার থেকে আসছি ভাইয়ের জানাজার জন্য। আমরা রক্ত দিতেও গিয়েছিলাম কিন্তু রক্ত দিতে পারি নাই, পুরো গাড়ি সহ জানাজা। ভাই সংশোধন যাচ্ছি ভাই ওসমান হাদির জানাজার জন্য ভাই ইনশাল্লাহ যাইতে চাইছিলাম জানাজা, তা তো যাওয়ার সুযোগ হইল না।
আমরা আসছি অনেক দূর থেকে, আমার বাড়ি বরিশাল। আমি বাইতুল মোকাররম থেকে হেঁটে আসলাম। গাড়িগুলো তো পাওয়া যাচ্ছে না, সবাই তো ওইদিকে যাচ্ছে। পরিবহন শ্রমিকরা বলছিলেন রাজধানী জুড়ে লাখো মানুষের স্রোত দেখেছেন তারা, তবে একজন মানুষকে ঘিরে এমন ভালোবাসা কখনো দেখেননি। এই যাত্রী, যে জানাজা যাত্রী খালি, আর আপনার বাইরে কোনো যাত্রী নাই। না না না, বাইরে কোনো যাত্রী নাই। গাড়ি ভরা জানাজা যাত্রী না, কখনো দেখিনি। এই যে ভালোবাসা দেখলাম, আর কখনো দেখিনি এটা। এখন তো অনেক অনেক বেশি যাত্রী। জি জি জি, না না না, এরকম হয় না কখনো। নারায়ণগঞ্জ থেকে আসছি হাদি ভাইয়ের জানাজার শরীক হওয়ার জন্য। এখানে কষ্টের কিছুই নেই। কষ্ট যেটা, এটা তো কষ্ট মনে করা যাবে না, কারণ সে আমাদের ভাই হিসাবে সে যে মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য আমরা দেওয়ার জন্য যাচ্ছি, এটাই তো আমাদের জন্য সৌভাগ্য মনে করি আর কি। শত বছর বাঁচার স্বপ্ন ছিল না হাদির, চেয়েছিল মৃত্যু যেন হয় অর্থবহ। ঝালকাঠির ছেলের স্বপ্ন ছিল বাংলাদেশের হাদি হয়ে ওঠার। ৩৩ বছরের ক্ষণস্থায়ী জীবনে সে স্বপ্নকে সঙ্গী করেই সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল সবার প্রিয় হাদি। ওপারে ভালো থাকুন এ স্বপ্নবাজ বিপ্লবী। সুমন তানভীর, ৭১, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া হাদি হত্যাকাণ্ডে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, ওসমান হাদির হত্যাকাণ্ড তাদের নজরে এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার আহ্বানও জানান তিনি। এদিকে হাদি হত্যাকাণ্ডকে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। বিবৃতিতে এই কথা জানান হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। পাশাপাশি দুটি গণমাধ্যম অফিসে হামলার ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ বলেও অভিহিত করা হয়েছে। এছাড়া হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে সরকার দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত, এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রোববার দলটির নেতা মির্জা আব্বাস বলেন, হাদি হত্যাকাণ্ডের পর যেসব ঘটনা তার সবই সাজানো ও নির্বাচন বানচালের চক্রান্ত। অন্যদিকে সালাউদ্দিন আহমদ জানান, ওই হত্যাকাণ্ডে স্বৈরাচারের দোসরদের হাত থাকতে পারে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে ঢাকার বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা উপস্থিত ছিলেন। ২৫ ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিনের আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় এই সভায়। এ সময় মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া গণতন্ত্র 18 বছর পর সঙ্গে নিয়ে দেশে আসবেন তারেক রহমান। গণতন্ত্রকে সাথে নিয়ে আসছেন আমাদের নেতা তারেক রহমান, বাংলাদেশ ফেরত আসছেন, তাকে আমরা স্বাগত জানাবো। তিনি আরো বলেন, ওসমান হাদির হত্যার পর যা যা হয়েছে তার সবটাই সাজানো ছক। তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো। তারপরে পরপর কয়েকটি ধারাবাহিকভাবে কতগুলি ঘটনা ঘটলো, মনে হলো সাজানো একটা ছক। এটা একটা সাজানো ছক, আর তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে তারা এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়, যেটা আমরা ৭১-এ একবার, ২৪-এ একবার অর্জন করেছি। আমরা সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ হতে দেওয়া যাবে না। তার অভিযোগ, সরকার অপশক্তির সাথে হাত মিলিয়েছে। আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নির্লক্ষ্যে লিপ্ত আছেন বলে আমি মনে করছি। এদিকে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সালাউদ্দিন আহমদ বলেন, হাদি হত্যাকাণ্ডের সাথে স্বৈরাচারের দোসররা জড়িত থাকতে পারে। নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা
জড়িত থাকতে পারে। গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে বলেও মন্তব্য করেন এই নেতা। দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। শনিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনের সংশোধিত সময়সূচির প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে সংশোধিত তফসিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় 2 দিন কমানো হয়েছে। আপিলের সময় 5 থেকে 11 জানুয়ারি পরিবর্তন করে 5 থেকে 9 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আপিল নিষ্পত্তির তারিখ 2 দিন বাড়িয়ে 12 থেকে 18 জানুয়ারির পরিবর্তে 10 থেকে 18 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। গত 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। লক্ষ্মীপুরে বেলাল হোসেন নামে এক বিএনপি নেতার ঘরে আগুন দেয়ায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে 7 বছরের কন্যা শিশু। দগ্ধ হন বেলাল হোসেন ও তার আরও 2 কন্যা শিশু। দগ্ধ 2 শিশুকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছে ঢাকায়। বেলালকে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় আকস্মিক আগুন ধরে যায় ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়ির একটি ঘরে। বিএনপি নেতাকর্মীরা জানান, ওই ঘরে ছিলেন বেলাল, তার স্ত্রী এবং 3 কন্যা শিশু। কালকে 9টার সময় শুয়ে গেছি, হঠাৎ রাত্রে 12টার সময় দেখি আমার ঘরের পুরো ঘরেই আগুন। উঠে দরজা খুলছি, দেখি দরজা আটকাই না। আমার তো একটা মেয়ে মারা গেছে, পড়ে গেছে, আর বড় মেয়েটা 80% পড়ে গেছে। ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, তারা দ্রুত ঘর থেকে বের হতে পারেননি। পরে এলাকার লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে। এ সময় দেখা যায় ঘুমন্ত অবস্থায় মারা গেছে 7 বছরের শিশু আয়েশা বেগম। লোকজন অন্য 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে 2 শিশুকে পাঠানো হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। 12টার দিকে আগুন লাগাই দিছে, সাইরকিয়াতে আপনার পেট্রোল ডালি আগুন লাগাই দেওয়ার পরে 10 মিনিটের ভিতরে আগুন ছড়িয়ে পুরো ঘরে হয়ে গেছে। আগুন শুধু বাইরে দিয়ে যাইতেছে বলকে বাইরে, তো ঘরে সাইরকিয়ান দিয়ে লেগেছে আগুন। তো আমরা আসি অবস্থা দেখি অনেক চেষ্টা করছি, নিভাইতে পারি না। ইসলামের দৃষ্টিতে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং এগুলো একটা অমানবিক কাজ। শাস্তি দাবি করছি, যারা এই ঘটনা ঘটাইছে তাদের ফাঁসি দাবি করছি আমরা। ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, আগুনের কারণ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। আর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি কি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা তদন্তক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো, মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো। আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পরে মতামত দেওয়া যাবে। বেলালকে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে সদর হাসপাতালে। হাসিবা আলী বর্ণা, ৭১। ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে 7 জনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ এ ঘটনায় আরও 3 জনকে আটকের কথা জানিয়েছে। এ নিয়ে র্যাব ও পুলিশ আলাদা অভিযানে দীপু হত্যা মামলায় 10 জনকে আটক করেছে। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব 14 পরিচালক নাইমুল হাসান এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, দীপু কবে কখন কার সামনে মহানবী নিয়ে কটূক্তি করেছেন তার তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গত 18 ডিসেম্বর রাতে মহানবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গণপিটুনিতে মারা যায় দীপু। শুক্রবার দীপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে 150 জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। এর আগে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখবো। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না। আগামীকাল রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত
6 বাংলাদেশি সীমান্তরক্ষীর শান্তিরক্ষীর। এরপর নিহতদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে পাঠাবে সেনাবাহিনী। শনিবার বেলা 11টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছেছে শহীদ সেনা সদস্যদের মরদেহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। পরে কফিনগুলো সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, সেখানেই সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানায় আইএসপিআর। গেল 13 ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ঘাঁটিতে দায়িত্বরত 6 সেনা সদস্য নিহত হন। এছাড়া 8 সেনা সদস্য আহত হন। তাদের সুদানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।